Welcome to Party Street. আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে চর্চা করতে চলেছি, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের গিল্ড নিয়ে। গিল্ড বিষয়টা কি আমরা অনেকেই জানি যে ব্যবসায়ীদের যে সংগঠন সেটাকেই সাধারণভাবে গিল্ড বলা হয়, এবং আজকে আমাদের এই আলোচনায় আমরা দক্ষিণ ভারতের যে গিল্ডগুলো বা ব্যবসায়ী সংগঠনগুলো সেগুলো নিয়ে কথা বলবো। আমরা জানি যে দক্ষিণ ভারতে বিভিন্ন যে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, যার মধ্যে অবশ্যই পল্লবরা ছিল, পরবর্তীকালে চোলরা ছিল। এদের সময়ে বা আরেকটু পরবর্তীকালে হোয়সালরা ছিল। এদের সময়ে কিন্তু বাণিজ্যের অবনতি তো ঘটেইনি, উল্টে বাণিজ্য ভীষণভাবে প্রসারিত হয়েছিল। চোলদের ক্ষেত্রে আমরা জানি যে সাউথ ইস্ট এশিয়ান বিভিন্ন ধরনের যে দ্বীপপুঞ্জগুলো, সেগুলোর সঙ্গে বিশেষ করে শ্রীবিজয়ের সঙ্গে তার একটা ওতপ্রোত বাণিজ্যিক সম্পর্ক ছিল, এবং যে বাণিজ্যিক সম্পর্কের কারণে এককালে চোলদের সঙ্গে তাদের লড়াইও হয়েছিল। এই নিয়ে কিছুদিন আগেই একটি পৃথক ভিডিও আমি আপলোড করেছি, তোমরা যারা উৎসুক তারা দেখতে পারো। ডেসক্রিপশনেও সেটার লিঙ্কটা আমি দিয়ে দেব। যেটা মূল কথা সেটা হচ্ছে যে এই যে ব্যবসা বাণিজ্য, তার যে শ্রীবৃদ্ধি, সেই ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাই গিল্ডগুলোর। কিন্তু দক্ষিণ ভারতে এই গিল্ডগুলো কিভাবে কাজ করত বা বিভিন্ন স্থানে গিল্ডগুলোর কি ধরনের ভূমিকা পালন লক্ষ্য করতে পারি, সেগুলোই আমরা আজকে আমাদের এই আলোচনায় দেখবার চেষ্টা করব। এখন তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে দক্ষিণ ভারতের এই গিল্ডগুলোর সম্পর্কে আমরা জানতে পারি বিভিন্ন ভূমিদানপত্র, এবং তার সঙ্গে সঙ্গে গিল্ড যে বিভিন্ন অ্যাক্টিভিটি করছে তার যে বিভিন্ন ডকুমেন্টস বলতে এখনকার মতো তো কাগজে ডকুমেন্টস নয়, কখনো কখনো গিল্ডের সিল, কখনো কখনো গিল্ডের দ্বারা তৈরি করা মন্দির সংস্কার এবং সেই সময় প্রচারিত তাম্রপট্ট, সেগুলো থেকে আমরা এই বিষয়টা খুব ক্লিয়ার কাট জানতে পারি। তো এবারে আমরা সরাসরি চলে আসি গিল্ডের আলোচনা, এবং কি কি ধরনের গিল্ড ছিল, সেগুলোকে স্থানীয়ভাবে কি বলা হতো ইত্যাদি প্রভৃতি, সেগুলো আমরা এখন দেখব। সুতরাং চলো শুরু করা যাক। আর অবশ্যই ভিডিওটা লাইক করবে আর কমেন্ট করতে ভুলো না। আর কোনো যদি প্রশ্ন উদ্রেক করে তাহলে অবশ্যই আমাকে ইমেল করে জানাতে পারো। শুরু করি আমরা আজকে দক্ষিণ ভারতের গিল্ড বা ব্যবসায়ী সংগঠন। তাহলে আমাদের আজকের আলোচনা দক্ষিণ ভারতের গিল্ড বা ব্যবসায়িক সংগঠন। দক্ষিণ ভারতের যে স্থানীয় শাসন ব্যবস্থা বা লোকাল গভর্নমেন্ট, বিশেষ করে চোলদের সময়ের যে স্বায়ত্ত শাসনমূলক শাসন, যে প্রশাসন পরিচালন পদ্ধতি, সেগুলো নিয়ে নানাভাবে চর্চা হয়েছে, এবং সেই চর্চা ঐতিহাসিকদের কাছে একটা প্রধান আকর্ষণের বিষয় হয়ে উঠেছে। কিন্তু তার পাশাপাশি সেখানকার যে নগরমগুলি, সেগুলো কিন্তু এক ধরনের সভা, অর্থাৎ গ্রাম প্রশাসনের ক্ষেত্রে যেরকম সভা, তার কার্যকলাপ, তার বিভিন্ন ধরনের কর্তব্য কর্ম বিষয়ে বা সভার অধীনস্থ বিভিন্ন যে ডিপার্টমেন্ট, সেগুলো নিয়ে আমরা জানতে পারি। চোলদের অ্যাডমিনিস্ট্রেশন যদি তোমরা পড়ে থাকো, সেখানে এই ধরনের উল্লেখ দেখবে। ঠিক সেরকম উল্লেখ পাওয়া যায় সংস্কৃত সাহিত্যে পুর বা নগরগুলির, এবং সেখানে যে সমস্ত সংস্থাগুলো কাজ করত বা প্রশাসন দেখাশোনা করত, সেগুলো হচ্ছে নগরম। এই নগরমগুলো কিন্তু সাধারণত বণিকদের সভা, অর্থাৎ গ্রামে যেরকম ইনফ্লুয়েন্সিয়াল পিপল, যারা প্রভাবশালী ব্যক্তি, তাদের একটা সভা থাকতো, ঠিক তেমনি নগরে সভা থাকতো বণিকদের, সেগুলোকেই বলা হতো নগরম, যেখানে প্রধান বাণিজ্য কেন্দ্রগুলিতে তাদের কর্মপন্থা স্থির করা হতো। পাশাপাশি তারা কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনিক কিছু কিছু বিষয় নিয়েও আলোচনা করত। এরা অনেক সময় নিকটস্থ যে গ্রাম সভা, অর্থাৎ নিয়ার বাই
রুরাল এরিয়া, যেটাকে আমরা বলতে পারি যে পার্শ্ববর্তী গ্রাম, একটা নগর গড়ে উঠেছে, তার ঠিক পাশেই যে গ্রামটা রয়েছে সেখানকার যে সভা বা উরের সঙ্গে সহযোগিতা করত বা একটা সম্পর্ক বজায় রাখত বা যোগাযোগ বজায় রাখত। তাহলে ঠিক যেরকম গ্রামসভার ক্ষেত্রে সেই গ্রামসভার নিয়ন্ত্রণাধীন গ্রামের যে মন্দির চত্বর সেটাই ছিল প্রধান জমায়েত স্থল, ঠিক সেরকম এখানে নগরগুলোর ক্ষেত্রেও বণিকদের জমায়েত স্থান হচ্ছে নগরম। তার মানে এখানে তারা জমায়েত হয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করত এবং তার একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে কেবলমাত্র বণিকরাই এখানে অংশগ্রহণ করতে পারত বা প্রবেশ করতে পারত। এখানে প্রবেশের ক্ষেত্রে জাতপাতের ব্যবধান কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। সুতরাং সেক্ষেত্রে দক্ষিণ ভারতের বিভিন্ন নগরগুলির প্রশাসনের ক্ষেত্রে এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দেখতে পাই যে বর্তমানে দক্ষিণ আর্কট জেলার বিখ্যাত বৈষ্ণব জ্ঞান চর্চা কেন্দ্র, যেটার নাম হচ্ছে এন্নাইরম, সেই এন্নাইরমে প্রাপ্ত একটা লেখ, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে বাণিজ্যিক ক্ষেত্রে ব্রাহ্মণদের অংশগ্রহণে কোনো বাধা ছিল না। তার মানে এখানে যে নগরমগুলো কাজ করছে সেখানে দরকারে ব্রাহ্মণরাও প্রবেশ করতে পারছে এবং যারা বৈশ্য শক্তি, যারা বণিক গোষ্ঠী, তারাও সমানভাবে অংশগ্রহণ করছে এবং এখানে বাণিজ্যিক ক্ষেত্রে ব্রাহ্মণরাও অংশগ্রহণ করছে। ব্রাহ্মণরাও বণিক হিসাবে আত্মপ্রকাশ করছে, তারাও তাদের নিজস্ব ব্যবসা নিয়ে উপস্থিত হচ্ছে। তার মানে তারাও কিন্তু সমানভাবে নগরমের সদস্য। এর পাশাপাশি শুধু বণিক নয়, যে কোনো শিল্প বা কারিগরি বিদ্যার ক্ষেত্রেও তাদের নিজস্ব জাতি বিভাজন এবং বণিক সংগঠন থাকত। জাতি বিভাজন কেন থাকতো? তার কারণ হচ্ছে এক একটা পেশাকে কেন্দ্র করে এক এক ধরনের জাতি আমরা গড়ে উঠতে দেখেছি এবং যেহেতু আলাদা আলাদা পেশাকে কেন্দ্র করে আলাদা আলাদা জাতি তাদের যে দৈনন্দিন পেশাগত দিক বা জীবন নির্বাহ করছে, তাই তাদের যে নিজস্ব সংগঠন, শিল্প বা কারিগরি বিদ্যার ক্ষেত্রে যে সংগঠন, সেখানেও কিন্তু তার সদস্যরা আলোচনা সভায় বসত এবং তারা মিলিত হতো। সমস্ত কাজকর্ম দেখাশোনা করার ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা মিলেমিশে থাকার ব্যাপার ছিল এবং বিভিন্ন সূত্রে দেখা যাচ্ছে যে প্রচুর বাণিজ্যিক সংগঠন একসঙ্গে কাজ করছে। অর্থাৎ একটা নগরে কেবলমাত্র যে একটাই অর্গানাইজেশন থাকবে বা বাণিজ্যিক সংগঠন থাকবে এমনটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। এর পাশাপাশি তাদের প্রত্যেকটি সম্পর্কে বিস্তারিত জানা বা তাকে চিহ্নিত করা বা তাদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা প্রায় অসম্ভব। এত বছর পরে এই প্রত্যেকটা বণিক সংগঠনের নিজেদের মধ্যে কি পারস্পরিক সম্পর্ক ছিল বা তারা কিভাবে কাজ করত বা এক একটা নগরে ঠিক কতগুলো এই ধরনের সংগঠন কাজ করেছে, এই নির্দিষ্ট তথ্য পাওয়া কিন্তু প্রায় অসম্ভব। এবং এই ধরনের কয়েকটির মধ্যে একটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, আইভোলে বা আইনুরুভার, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্থান। এই আইভোলে হচ্ছে আসলে আইহোল যে শব্দটা সেটারই ওখানকার স্থানীয় কন্নড় উচ্চারণ আইনুরুভার, আইভোলে যেটা বলা হচ্ছে। আমরা স্থানীয় এলাকায় গিয়ে যদি আইহোল বলে কথা বলি তাহলে অনেক সময় কিন্তু ওরা বুঝতে পারবে না। এই আইহোল শব্দটা সম্পূর্ণভাবে ইংরাজিতে ইতিহাস চর্চা করতে গিয়ে এসেছে। অরিজিনাল যে কন্নড় যে উচ্চারণ সেখানে এটা হবে আইভলে। এবং তার সঙ্গে সঙ্গে বালাঞ্জিয়ার, নানাদেশী, নগরাত্তার, এছাড়াও ছিল মণিগ্রামম, অঞ্জুমান্নাম প্রভৃতির নাম। সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই প্রত্যেকটা অর্গানাইজেশনের আলাদা আলাদা ধরনের নাম ছিল অঞ্চল ভেদে এবং যে সমস্ত উপাদান থেকে এগুলির কথা জানা যায় সেগুলির সময়কাল মোটামুটি আমরা নির্ণয় করতে পারি অষ্টম শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে এবং তার অবস্থান অবশ্যই দক্ষিণ ভারত এবং কখনো কখনো শ্রীলঙ্কা। তার মানে একটা সিদ্ধান্তে আমরা এখান থেকে আসতে পারি
যে মোটামুটি 8ম শতাব্দী নাগাদ দক্ষিণ ভারতে এই গিল্ডগুলো ধীরে ধীরে তাদের কনসলিডেটেড ফর্মে উঠে আসছে, একটা দৃঢ় ভিত্তির ওপর তারা প্রতিষ্ঠিত হচ্ছে এবং তারা কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। এবং এই প্র্যাকটিসটা সুদূর দক্ষিণে কিন্তু 17শ শতাব্দী পর্যন্ত ছিল। 17th সেঞ্চুরি বা 17শ শতাব্দীর পর তাদের যে দাপট, তাদের যে ক্ষমতা, সেটা আস্তে আস্তে কমতে শুরু করছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গিল্ডগুলো, তার মধ্যে নগরাত্মার একমাত্র বণিক সংগঠন নয়, নগরাত্মার ছাড়া বাকি সবগুলোই বণিকদের সংগঠন। এগুলো সম্পর্কে আমরা আলোচনায় আসব। নগরমের মতো বিভিন্ন বণিক সংগঠনগুলি তারা যে সবসময় দক্ষিণ ভারতের অধিবাসীদের দ্বারা গঠিত হতো তা কিন্তু নয়। মনে রাখতে হবে যে দক্ষিণ ভারতের সঙ্গে যেহেতু বিভিন্ন এলাকার বাণিজ্যিক সম্পর্ক ছিল, অনেক সময় সাউথ ইস্ট এশিয়ার বাণিজ্যিক সম্পর্ক ছিল, অনেক সময় সেখানকার আরব বণিকদের সঙ্গে সংযোগ সূত্র স্থাপিত হয়েছিল এবং ইউরোপীয় অঞ্চলের সঙ্গে তার একটা যোগসূত্র স্থাপিত হয়েছিল, তাই সেখান থেকে আগত যে বাণিজ্য প্রতিনিধিরা তারাও কিন্তু অনেক সময় এই বণিক সংগঠনগুলির সদস্য পদ লাভ করতে পারত। সেখানে বারংবার তেনলিলঙ্গাই বালাইয়ান এই শব্দটা আমরা দেখতে পাচ্ছি। তেনলিলঙ্গাই বালাইয়ান বা দক্ষিণ শ্রীলঙ্কার বণিকদের উল্লেখ পাচ্ছি। তার মানে যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল, বাণিজ্যিক লেনদেন ছিল, সেই কারণে এই তেনলিলঙ্গাই বালাইয়ান বা দক্ষিণ শ্রীলঙ্কার বণিকরা কিন্তু এই নগরগুলোতে অনেক সময় উপস্থিত থাকতেন। শুধু তাই নয়, তারা এই নগরে অবস্থানকারী যে নগরমগুলো সেগুলোর সঙ্গে সংযুক্ত হতেন। বীর রামনাথের সময়ের একটি হয়েসাল সূত্রে দেখা যাচ্ছে পরদেশবাসী বণিকদের কথা বলা হচ্ছে। এই যে পরদেশবাসী, এই পরদেশ বলতে কিন্তু সবসময় যে একেবারে বিদেশ বা প্রাচীন ভারতে আমরা অনেক দূরবর্তী দেশ বোঝাচ্ছি তা নয়। যিনি স্থানীয় নন সেই অর্থেই তিনি পরদেশবাসী। এখানে দেশ শব্দটা কিন্তু কোনো জিওগ্রাফিক্যাল এরিয়া থেকে কেন্দ্র করে তৈরি হচ্ছে তা কিন্তু নয়। এই পরদেশবাসী বণিকদের কথা বলা হচ্ছে, যাদের মধ্যে আবার একজন হচ্ছেন সকলভট্ট নামে পরিচিত ছিলেন। এই যে সকলভট্ট, তিনি কিন্তু একজন পরদেশবাসী বণিক, অর্থাৎ তিনি স্থানীয় মানুষ নন, এটুকু বলা যেতে পারে। অর্থাৎ পরদেশ মানেই কিন্তু এখানে এটা আমাদের মাথায় রাখতে হবে যে দূরবর্তী অঞ্চল নাও হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে সবাসী বা সহবাসী। তার সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় সহ বা দেবগিরি থেকে আগত বণিকদের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু সহ মানে যারা এসে একত্রে বসবাস করছে, সঙ্গে থাকছে তা কিন্তু নয়। এখানে সহ হচ্ছে দেবগিরি, সেখান থেকে আগত বণিকদের সঙ্গে এক বলে মনে করা হচ্ছে। এদের কথা ইবন বতুতার স্মৃতিকথাতেও রয়েছে। ইবন বতুতা সম্পর্কে আমরা আরও উল্লেখ করব। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই স্মৃতিকথায় এই সহবাসী বা যারা শয্যা অঞ্চল বা সহ অঞ্চল থেকে আসছে তাদের কথা উল্লেখ করা হচ্ছে। এদেরকেই সম্ভবত আরও পুরাতন একটা এভিডেন্স পাচ্ছি আমরা ফাহিয়েনের যে লেখা, সেখানে বলা হচ্ছে সোপো। এই সোপোরাই অনেকে অনুমান করছেন পরবর্তীকালে সবাসী বা সহবাসী এখানে উল্লিখিত হচ্ছে। অর্থাৎ একসময় বলা হচ্ছে সোপো, সেখান থেকে সবাসী বা সহবাসী, অর্থাৎ যেখানে সহ মানে দেবগিরি অঞ্চল। বালাঞ্জিয়া বা বনঞ্জিকা, এই যে সংস্কৃত শব্দটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বনঞ্জিকা শব্দ থেকে আসছে বা বঞ্জ, এবং সেই বঞ্জ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। সংস্কৃতে বঞ্জ শব্দের অর্থ কি পাচ্ছি আমরা? ব্যবসায়ী, বিশেষ করে যারা এক্সপোর্টার বা রপ্তানিকারী, তাদের কথা উল্লিখিত হচ্ছে। তার মানে এখানে বালাঞ্জিয়া বা বনঞ্জিকা মানে কিন্তু যারা এক্সপোর্টার, যারা বিদেশে কোনো পণ্য রপ্তানি করছেন তারা। এরা নানা ধরনের বাণিজ্য ও বণিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকত এবং এটা বলা হচ্ছে যে তাদের বনঞ্জু ধর্ম পালন করতে হতো। এখানে বনঞ্জু ধর্ম কি? এখানে বনঞ্জু ধর্ম হচ্ছে বালাঞ্জিয়া সামায়া বা বণিকের ধর্ম। আমাদের ভারত
ভারতবর্ষে তোমরা জেনে রাখবে এই ধর্ম শব্দটা বহু ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। এই ধর্ম শব্দটা কোনো মতেই কিন্তু আমাদের পাশ্চাত্যের যে রিলিজিয়ান শব্দটা তার সমার্থক নয়। এখানে কিন্তু বনঞ্জু ধর্ম মানে বণিকের ধর্ম। বণিকের ধর্ম কি না সৎভাবে ব্যবসা করা, সেটাকেই বালাঞ্জিয়া সামায়া বলা হচ্ছে, যেটা নাকি বালাঞ্জিয়ারা তারা পালন করে চলছে, বনঞ্জু ধর্ম অনুসরণ করে চলছে। বীর রাঘবের কোট্টায়াম তাম্রপত্র, যে কোট্টায়াম কিন্তু এই মুহূর্তে কেরলে অবস্থিত, বর্তমান কেরলের একটি গুরুত্বপূর্ণ নগর হচ্ছে কোট্টায়াম, যেটা কোচিনের দক্ষিণ দিকে অবস্থিত বর্তমানে। সেই কোট্টায়ামে একটি তাম্রপট্ট পাওয়া গেছে, যে তাম্রপট্টে কিন্তু এই বালাঞ্জিয়া সামায়া বা বণিকের ধর্মের কথা উল্লেখ করা হয়েছে। তার মানে এই বণিকের ধর্ম অনুসরণ করবার কথা সেখানে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে বালাঞ্জিয়াত্তিত্তানিক চিট্টাম, অর্থাৎ এই শব্দটি থেকেই পরবর্তীকালে বানিয়া শব্দটির উৎপত্তি বলে অনেকে মনে করছেন। বালাঞ্জিয়া বা বানিয়া এই শব্দটা এইভাবে আসছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে বালাঞ্জিয়াত্তিতানিক চিট্টাম, এই পরিষ্কার শব্দবন্ধটি এখানে রয়েছে। এবং এই ধরনের বণিক সংগঠনগুলিতে যে ব্রাহ্মণ বণিকরা উপস্থিত থাকতেন সেটারও কিন্তু সুস্পষ্ট উল্লেখ আমরা পাচ্ছি মার্কো পোলোর লেখাতে, যেখানে মার্কো পোলো তাদেরকে আব্রাইয়ামান বলেছেন। এই আব্রাইয়ামান এরাই কিন্তু হচ্ছে এই ধরনের বণিক সংগঠনের ব্রাহ্মণ সদস্য। দ্বাদশ শতাব্দীর শেষের দিক থেকে অপর আরেকটি সংগঠনকে আমরা শক্তিশালী হতে দেখছি, যে শক্তিশালী অংশটির নাম হচ্ছে চিট্টিরামেলি পেরিয়া নাড়ু বা পরিণেন ভূমি অথবা বিষয়, যার সদস্য হতো প্রায় ৭৯টি নাড়ু। নাড়ু অর্থে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ একক, এবং যেখান থেকে থাকতো প্রায় ৫০০ প্রতিনিধি। অর্থাৎ এই যে শক্তিশালী সংগঠন চিট্টিরামেলি পেরিয়া নাড়ু, এই যে পেরিয়া নাড়ু যেটা কিনা ৭৯টি নাড়ুর সমাহার বা যেটাকে পরিণেন ভূমি অথবা বিষয় বলা হচ্ছে, সেই বিষয় অংশটাই হচ্ছে, বিষয় বলতে কিন্তু এখানে এলাকা বা একটা জিওগ্রাফিক ডেফিনিশন বোঝায়। গুপ্ত যুগেও বিষয় শব্দটা রয়েছে, তোমরা জানো এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনে এই বিষয়ের উল্লেখ আছে, বিষয় বলতে কি বোঝানো হয় সেটার উল্লেখ আছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেখানে ৫০০ জন প্রতিনিধি তারা আসছে এবং সকলে মিলে আর্থিক দায়ভার বহন করত বলে প্রশস্তিগুলিতেও উল্লেখ আছে। অর্থাৎ বিজনেস অর্গানাইজেশন থেকে যদি কোনো আর্থিক সাহায্য কাউকে করতে হয় তাহলে সেখানে একটা কালেকটিভ মানি কাজ করছে বা সামগ্রিকভাবে প্রত্যেকে একটা অর্থ সাহায্য করছে, যেটা দিয়ে এই সংগঠনের খরচ চলছে এবং যে স্থানকে কেন্দ্র করে তা গঠিত হতো তাকেই প্রধান দপ্তরের মর্যাদা দেওয়া হচ্ছে এবং তার অধীনস্থ সকলে তাদের নিজস্ব প্রতীক ব্যবহার করত। অর্থাৎ তার নিজস্ব একটা সিল রয়েছে বা প্রতীক রয়েছে, কিন্তু বলা যেতে পারে যে সে যেন অ্যাফিলিয়েটেড টু, তার যেন একটা স্বীকৃতি রয়েছে ওই কেন্দ্রীয় যে কার্যালয় বা প্রধান দপ্তর তার প্রতি। যেমন কেউ কেউ তাদের প্রতীক হিসেবে ব্যবহার করছেন লাঙলকে, যেটাকে বলা হচ্ছে সেঙ্গল মেলি। এই যে সেঙ্গল মেলি বা লাঙল, সেটা তাদের প্রতীক হিসেবে রয়েছে। কারোর প্রতীক হচ্ছে পসুমপাই বা টাকার বটুয়া, অর্থাৎ অনেকটা পুটুলির মতো একটা যে অংশ যেখানে টাকা পয়সা রাখা হচ্ছে, বটুয়া টাইপের, সেটাই হচ্ছে পসুমপাই। এবং এই সংগঠনগুলি যে একত্রে নানা দান কার্যে লিপ্ত হতো তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং এই গিল্ডগুলোই কিন্তু বহু স্থানে মন্দির নির্মাণ বা বিভিন্ন ধর্মস্থানের উন্নতির জন্য বা আরো নানা কারণে কখনো কখনো ব্রাহ্মণদেরও তারা কিন্তু দান করত। কোনো কোনো ক্ষেত্রে ভূমি দান করত, কোনো কোনো ক্ষেত্রে সেখানকার সংগঠনের প্রতিপালনের জন্য বা কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশনের মেনটেনেন্সের জন্য তারা অর্থ সাহায্য করত। বিশেষ করে খ্রিস্টীয় ১০ম শতাব্দী থেকে দূরপাল্লার বাণিজ্যের পুনরুন্নতি এই ধরনের পরিবর্তনগুলির পিছনে কাজ করেছিল। এটা মনে করার কোনো কারণ নেই যে দক্ষিণ ভারতে পোস্টগুপ্ত পিরিয়ডে বাণিজ্যিক অবক্ষয় ঘটেছিল।
যে বাণিজ্যিক অবক্ষয়ের তত্ত্বের অবতারণা করা হয়ে থাকে সেটা কিন্তু সর্বৈবভাবে দক্ষিণ ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং দক্ষিণ ভারতে বিশেষ করে অষ্টম নবম শতাব্দী থেকে শক্তিশালী সাম্রাজ্যের উপস্থিতিতে বাণিজ্যের উন্নতি ঘটে, দূরপাল্লার বাণিজ্য, সমুদ্র বাণিজ্য, এবং খ্রিস্টীয় দশম শতাব্দী থেকে সেটা আরও বিকশিত হয় এবং বিভিন্ন উপাদানে কুড়িরা আত্মী বা এদের উল্লেখ আছে যারা নিঃসন্দেহে অশ্ব ব্যবসায়ী, অর্থাৎ এই অশ্ব ব্যবসায়ীদের কি বলা হচ্ছে? কুড়িরা আয়াত্তি। এই যে কুড়িরা আয়াত্তি যারা অশ্ব ব্যবসায়ী তারা কিন্তু নানাভাবে লোকাল মার্কেটে অশ্ব বিক্রয় করছে এবং এই অশ্বের চাহিদা কিন্তু ছিল আকাশ ছোঁয়া। খেয়াল রাখবে আরেকটু পরের দিকে যখন 200-300 বছর পরে বিজয়নগর সাম্রাজ্যের উত্থান ঘটছে, বিজয়নগর সাম্রাজ্যের প্রধান ইম্পোর্টিং কমোডিটি হচ্ছে কিন্তু হর্স, যেখানে হর্স মার্চেন্টরা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং পাশ্চাত্য দেশ থেকে যারা পর্যটক হিসেবে বিজয়নগর সাম্রাজ্যে পরবর্তীকালে এসেছিলেন তাদের অনেকেই ছিলেন অশ্ব ব্যবসায়ী। তাদের কথা আমরা জানি। তারা আরব এবং সম্ভবত পেরু থেকে অশ্ব আমদানি করছে এবং স্থানীয় শাসকদের চাহিদা মেটাচ্ছে, অভিজাতদের চাহিদা মেটাচ্ছে, অর্থাৎ তারা বেশিরভাগই বিদেশি, তারা আরব থেকে আসছে, পেরু থেকে আসছে এবং স্থানীয় শাসক ও অভিজাতদের চাহিদা মতো তারা অশ্বের যোগান দিচ্ছে। বণিকগণ সাধারণভাবে নানা সংগঠনের মাধ্যমে সংঘবদ্ধ ছিল এবং স্থানীয় রাজনৈতিক পরিবর্তন বা রাষ্ট্র বিপ্লবে তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হতো না। তারা যেমন থাকবার তেমন থেকে যেত, কারণ যিনি ক্ষমতায় আসুন না কেন তিনি কোনোভাবেই বাণিজ্যিক সংগঠনগুলোকে চটাতে চাইতেন না। তার একটা বিরাট কারণ তাদের যে আর্থিক প্রতিপত্তি এবং তাদের হাতেই কিন্তু বাণিজ্যের রাশটা থাকত। ব্যবসায়িক সংগঠন সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যেত এই যে 500 সদস্যদের গোষ্ঠীর কার্যক্রম বা যেটাকে বলা যেতে পারে তাদের যে বিভিন্ন রেজলিউশনস এবং কিছুটা মণিগ্রামম এবং অঞ্জুভন্নাম ও অন্যান্য সংগঠন থেকে, অর্থাৎ খুব সুস্পষ্টভাবে নানা তথ্য আমরা তাদের সম্পর্কে পেয়ে যাচ্ছি। মণিগ্রামম ছিল স্থানীয় বণিকদের সংগঠন, অর্থাৎ এখানে কিন্তু মেম্বার্সরা সবাই হচ্ছে লোকাল মার্চেন্টস। আমরা কিন্তু বিদেশি বণিকদের এখানে দেখছি না, কারণ অনেক সময় তাদের নাম হিসেবে উড়াইয়ুর মণিগ্রামম বা অনেক সময় বলা হচ্ছে করুম্বালুর মণিগ্রামম এই শব্দগুলো পাওয়া যাচ্ছে। এই যে উড়াইয়ুর বা উড়াইয়ার বা করুম্বালুর এগুলো সব হচ্ছে লোকাল যে অরিজিন সেটাকে ইন্ডিকেট করছে, যদিও তাদের স্থানীয় বিভিন্ন অঞ্চলের সঙ্গে বা দূরবর্তী অঞ্চলের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে। এমন নয় যে বণিক তিনি স্থানীয় মানে তার দূর বাণিজ্যে কোনো অংশ নেই, হতেই পারে তার অরিজিন হয়তো স্থানীয় এলাকায়, কিন্তু তিনি লং ডিস্টেন্স ট্রেড বা দূর বাণিজ্যে অংশগ্রহণ করছেন। এবং অঞ্জুভন্নাম ছিল বিদেশি বণিকদের সংগঠন, যেটা আমরা উল্লেখ করেছি। খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দীতে তাদের যে ক্রিয়াকলাপ সেটা সম্ভবত সীমায়িত ছিল পশ্চিম উপকূল বরাবর, বিশেষত কেরালায়। আমি একটু আগে কোট্টায়ামের প্রসঙ্গেও উল্লেখ করলাম যে কোট্টায়ামের অবস্থান কিন্তু কেরালার উপকূলবর্তী অঞ্চলে, যেটার কিন্তু বর্তমানে অবস্থান হচ্ছে কোচিন শহর থেকে কিছুটা দক্ষিণ দিকে। সাধারণভাবে এই যে অঞ্জুভন্নাম এটা বলতে বোঝাতো ইহুদি বণিকদের, যারা পশ্চিম উপকূলে তাদের উপনিবেশ তৈরি করেছিল। আমার আগের বেশ কয়েকটি ভিডিওতে ইহুদিদের ওপরে যেগুলো আমি বানিয়েছি, একটা ইহুদিদের ওপরে রয়েছে, তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে ইহুদিদের সঙ্গে খ্রিশ্চানিটির যে সম্পর্ক বা ইহুদিদের সঙ্গে মুসলিমদের সম্পর্ক। সেখানে বারবার আমাদের একটা প্রসঙ্গ উঠে এসছে, সেটা হচ্ছে যে ইহুদি বণিকরা বিশেষভাবে খুব শক্তিশালী একটা বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি করেছিল এবং যেটা কিন্তু খ্রিস্টানরাও তাদেরকে যে কারণে চটাতো না, কারণ তাদের হাতে বাণিজ্যের সিংহভাগটা নিয়ন্ত্রিত হতো। এবং এই অঞ্জুভন্নাম যারা ইহুদি বণিক তারা পশ্চিম উপকূলে, অর্থাৎ কেরলের পশ্চিম উপকূল, কেরলটা তো ইটসেলফ পশ্চিম উপকূলে, তার যে সমুদ্র উপকূল বরাবর যে অঞ্চল সেখানে তাদের উপনিবেশ তৈরি করেছিল। তোমরা খেয়াল রেখো যে এই অঞ্চলটাই কিন্তু
রোম ভারত বাণিজ্যের সময় থেকে অত্যন্ত সমৃদ্ধশালী ছিল। খ্রিস্টীয় 3য় শতক পর্যন্ত কেরলের এই অঞ্চলে আমরা বিভিন্ন বন্দরের অস্তিত্ব লক্ষ্য করতে পারি, যেমন টিন্ডিস, মুজিরিস, নেলসিন্তা বা নেলকিন্তা, এই বন্দরগুলো কিন্তু আমরা ওখানে দেখেছি। যেমন মুচিরিপত্তনম, মুজিরিস যেটা বন্দর ছিল, এই ধরনের যে বন্দরগুলো, তার মানে কেরালাকে কেন্দ্র করে যে বাণিজ্যিক নেটওয়ার্ক, এটার ঐতিহ্য কিন্তু দীর্ঘদিনের, এবং পরবর্তীকালে আরব মুসলমান বণিকরাও কিন্তু একইভাবে সেখানে উপস্থিত হয় এবং তাদের ক্ষেত্রেও অঞ্জুভান্নম শব্দটি প্রয়োগ করতে দেখা গেছে। স্থায়রবি এবং বীর রাঘবের কোট্টায়াম তাম্রপট্টে মণিগ্রামের উল্লেখ পরিষ্কারভাবে রয়েছে। অর্থাৎ বারবার এই যে কোট্টায়াম নামটা উঠে আসা, সেখান থেকেই বোঝা যাচ্ছে যে ওখানে কেরলের ওই উপকূল বরাবর অঞ্চলে বাণিজ্যিক শক্তি কিভাবে কাজ করছিল এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সংস্কৃত একটি শব্দ শ্রেণী, সেই শ্রেণী শব্দটির মতো এটিও বিভিন্ন জাতির পুরুষদের একটি সংগঠন, যারা একটি ব্যবসাতে জড়িত থাকতে থাকতে সব দিক থেকে একটি জাতিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। অর্থাৎ একটা দীর্ঘদিন ধরে একটা গ্রুপ অফ পিপল বা জনগোষ্ঠী, তারা যদি একই ধরনের একটা ব্যবসায় জড়িয়ে থাকে, তাহলে সেই ব্যবসাটার সঙ্গে তাদের যে আইডেন্টিটি, জাতিগত যে আইডেন্টিটি, তাদের যে পরিচয়, সেটা জড়িয়ে যাচ্ছে। এবং এই শ্রেণীর মতো এখানেও কিন্তু বিভিন্ন জাতির পুরুষরা আসছে, কিন্তু একটা ব্যবসায় জড়িত থাকতে থাকতে তাদের একটা জাতিতে রূপান্তরিত হয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি। তার মানে সেখানে আলাদা আলাদা জাতির লোক উপস্থিত হতে পারে, কিন্তু পরবর্তীকালে তাদের সম্পর্কে বলা হচ্ছে নানা জাতিরম এক জাতীয় কর্মোপজীবিনম, অর্থাৎ নানা জাতির লোক তারা উপস্থিত হচ্ছে এক জাতীয় কর্ম উপজীবিনম বা কর্মোপজীবিনম, অর্থাৎ তারা কর্ম দ্বারা জীবন যাপন করছে বা জীবন অতিবাহিত করছে। অর্থাৎ নানা জাতির লোক এক জাতীয় কর্মের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তাদের পরিস্থিতিটা ওইভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ ভারতের বিশেষ গুরুত্বপূর্ণ বণিক সংগঠন হচ্ছে আইনুরুভার, যা ছিল 500 জনের সংগঠন। এই যে আইনুরুভার সংগঠনটি, যার সদস্যের সংখ্যা 500 জন, তার পরিষ্কার অবস্থান হচ্ছে আইভলেপুরা, অর্থাৎ আইভলে বা আইহোল অঞ্চল, যে আইহোল একটা সময়ে চালুক্যদের প্রথম দিকের রাজধানী। সেই আইভরে, সেখানে কিন্তু এই বাণিজ্যিক সংগঠনগুলো ছিল, এবং এখানে তামিলভাষী বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠিত বণিকদের আমরা সহাবস্থান লক্ষ্য করতে পারছি। যদিও এটির অবস্থান বর্তমানে কর্ণাটকে। খ্রিস্টীয় 12 শতাব্দী থেকে দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কাতে ভূম্যধিকারী শ্রেণীর ক্রমোত্থান প্রতিফলিত হচ্ছে, এবং সেখান থেকেই বাণিজ্যে কৃষিজাত পণ্যের গুরুত্ব বাড়তে থাকছে, এবং সঙ্গে সঙ্গে বণিক সংগঠন ও কৃষিজীবীদের মধ্যে একটা সম্পর্কের নৈকট্য শুরু হচ্ছে। অর্থাৎ যদি কৃষি উৎপাদিত পণ্যটাই বাণিজ্যের প্রধান উপাদান হয়ে যায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই কৃষিজীবীদের সঙ্গে বণিকদের সম্পর্কের নৈকট্য হবে, এটাতে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। পূর্ব থেকেই বিভিন্ন নগরের উদ্ভব এবং সেখানে ক্রমাগত খাদ্যের চাহিদা কৃষিক্ষেত্রে ভূম্যধিকারীদের প্রভাব বৃদ্ধির সহায়ক হয়ে উঠেছিল। এই সময় সালিও ও কাইকোল্লা নামে দুটি জাতির জন্ম হতে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষত তামিলনাড়ুতে 12 শতাব্দী থেকে বিভিন্ন জনগোষ্ঠী বা অর্থনৈতিক শ্রেণীগুলির মধ্যে অবস্থানকারী বিভিন্ন কারিগর ও শিল্পীর সামাজিক অবস্থানের নির্ণায়ক হিসেবেও এই নতুন ধরনের সামাজিক বিভাজন পদ্ধতি সহায়ক হতে শুরু করে। অর্থাৎ এই যে বাণিজ্যিক সংগঠনগুলো আসছে এবং এক একটা জনগোষ্ঠী তাদের একটা নির্দিষ্ট অর্থনৈতিক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন কারিগর এবং শিল্পীর সামাজিক অবস্থানটাকে সেখান থেকেই আমরা নির্ণয় করছি। অর্থাৎ তাদের গিল্ডের যা পরিচয়, সেই কারিগর এবং শিল্পীদেরও সামাজিক পরিচয় সেটাই হয়ে দাঁড়াচ্ছে, সেটাই নির্ণায়ক হিসেবে নতুন ধরনের সামাজিক বিভাজন তৈরি হচ্ছে। তার কারণ অনেক ধরনের সামাজিক জাতি এক জায়গায় জড়ো হয়ে তারা কিন্তু বিভিন্নভাবে নতুন একটা আইডেন্টিটি ক্রিয়েট করছে, যেটা আমরা দেখাতে চাইছি। তন্তুবায় ছাড়া অন্যান্য কারিগররা এই ধরনের সামাজিক সংগঠনের আওতায় আসতে শুরু করেছিল। এর সঙ্গে সঙ্গে
দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দী থেকে যে নগরায়নের সূত্রপাত হচ্ছে, তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে নগর অঞ্চলেও ত্রিস্তরীয় একটা সমাজ পরিলক্ষিত হচ্ছে। সেখানে ব্রাহ্মণদের দেখতে পাচ্ছি, আমরা ভিলালা দেখতে পাচ্ছি, এবং নিম্ন স্তরের বাম জাতি এবং দক্ষিণ জাতির কারিগর শ্রেণীকেই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। সংগঠিত বাণিজ্য এবং সুনির্দিষ্ট পরিকল্পিত বাণিজ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বস্ত্র ও অন্যান্য পণ্যের চাহিদা বৃদ্ধি ঘটছে। অর্থাৎ খেয়াল করে দেখো, আস্তে আস্তে কমোডিটিগুলো চেঞ্জ হচ্ছে, কোথাও কোথাও কোনো নতুন ধরনের কমোডিটি বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে যেটা হচ্ছে যে স্থানীয় প্রধান বা মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে বা বণিক সংগঠনের কার্যালয় থেকে কারিগররা কিন্তু বিশেষ সুবিধা ভোগ করতে থাকছে। এমন হতে পারে তারা লোন পাচ্ছে, এমন হতে পারে তারা নানা ধরনের আর্থিক সহায়তা পাচ্ছে, এমন হতে পারে তাদের সুবিধার জন্য নানা রকমের ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে। ইরাঙ্গাই বা বাম জাতি এবং দক্ষিণ জাতি বা ভালাঙ্গাই, এই যে দুটো জাতির কথা বলা হচ্ছে, ইরাঙ্গাই ভালাঙ্গাই, তাদের জন্য কখনো কখনো বণিক সংগঠন নানা ধরনের নিয়ম কানুন তৈরি করছে এবং বিশেষ সুবিধাও প্রদান করছে। অর্থাৎ সোজা কথায়, তুমি যদি আমার যে সংগঠন তার অন্তর্ভুক্ত হও, তুমি যদি সেখানে কাজ করতে চাও, তাহলে একদিকে তোমাকে কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে, নিয়ম কানুন মানতে হবে, শৃঙ্খলাবদ্ধ হতে হবে, আবার আরেক দিকে সেখান থেকে তুমি নানা ধরনের সহায়তাও প্রত্যাশা করতে পারো। বিশেষ করে কোনো অঞ্চলে যদি কোনো বাণিজ্যিক সংগঠন মন্দিরের দায়িত্বে থাকতো এবং স্থানীয়দের রক্ষার দায়িত্বে থাকতো বা কারিগরদের পৃষ্ঠপোষকতার ভার নিত, তখন এদের সঙ্গে তাদের একটা পারস্পরিক নির্ভরতার সম্পর্ক তৈরি হতো। তার ফলেই এই বিশেষ সুবিধার প্রয়োজন শুরু হচ্ছে। অর্থাৎ একটা বাণিজ্যিক সংগঠন যখন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে বা স্থানীয় রিলিজিয়াস অ্যাক্টিভিটিজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তখনই স্থানীয় মানুষদের সঙ্গে তাদের একটা যোগসূত্র তৈরি হয়ে যাচ্ছে, পারস্পরিক নির্ভরতার সম্পর্কও তৈরি হয়ে যাচ্ছে। যেমন ঘটেছিল তামিল কঙ্গু অঞ্চলে। কঙ্গু নাড়ু যেটাকে বলা হচ্ছে, এই কঙ্গু নাড়ু হচ্ছে কঙ্গু অঞ্চল, নাড়ু শব্দের অর্থ হচ্ছে অঞ্চল। এই সমস্ত ধরনের আর্থসামাজিক গোষ্ঠীর মানুষরা একত্রিত হচ্ছে মন্দির কেন্দ্রের তিরুমালাই বিলাগমগুলিতে। এই যে মন্দিরের বিভিন্ন গুরুত্ব, সেটা কিন্তু দক্ষিণ ভারতের বৈশিষ্ট্য এবং আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে 500 সদস্য বিশিষ্ট সংগঠনগুলির নিয়ন্ত্রণ ছিল পূর্ণ মাত্রায়। 3টি প্রধান এলাকার গিল্ডগুলির নথি থেকে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এই অঞ্চলগুলি হল তামিলনাড়ু, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। এই যে প্রধান গিল্ডগুলি, তাদের যে অস্তিত্ব, তাদের বাণিজ্যে অংশগ্রহণ, সেই বাণিজ্যের অংশগ্রহণের প্রমাণ আমরা পাচ্ছি যে শ্রীলঙ্কার উত্তর অংশ, দক্ষিণ থাইল্যান্ড, সুমাত্রা এবং বার্মাতে প্রাপ্ত বিভিন্ন লেখা থেকে। এইভাবেই কিন্তু গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তন্তুবায় সমাজ আর্থসামাজিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠছে। এবং দূর বাণিজ্য সাউথ ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। খেয়াল করে দেখো, এই যে অঞ্চলটা, যেটা কিনা শ্যামদেশ এবং তার পাশাপাশি সুমাত্রা অঞ্চল, যেটা নিয়ে চোলদের সঙ্গেও নানা সময়ে লড়াই হয়েছে, সেই এলাকাগুলোর গুরুত্ব কিন্তু বাড়ছে এবং এর সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার গুরুত্ব বাড়ছে। শ্রীলঙ্কা আমাদের অত্যন্ত পরিচিত এলাকা, তোমরা জানো। শ্রীলঙ্কার গুরুত্ব বাড়ছে। সুতরাং শ্রীলঙ্কা বিজয়ে শুধুমাত্র যে দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্যের কাছে সাম্রাজ্য বিস্তার, তা কিন্তু নয়। আমাদের এর আগের ভিডিওটাতেই আমি আলোচনা করেছি, তোমরা হয়তো অনেকেই দেখেছ, যেখানে কিন্তু আমরা দেখতে পাই শ্রীলঙ্কাতে দীর্ঘদিন লড়াই চলেছে দক্ষিণ ভারতীয় শক্তি চোলদের সঙ্গে, কিন্তু প্রধান উদ্দেশ্য সেখানকার বাণিজ্য এবং সাউথ ইস্ট এশিয়াতেও সেখানকার বাণিজ্য, সেটাই কিন্তু প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। এবং এইভাবে যে আর্থসামাজিক গুরুত্ব বাড়ছে, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আর্থসামাজিক গুরুত্ব বাড়ছে, যেমন তন্তুবায় সমাজ, সেইভাবেই কিন্তু ধীরে ধীরে গিল্ডগুলো গুরুত্বপূর্ণ থেকে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটাই গিল্ডের প্রধান গুরুত্ব। তার মানে একদিকে ঐক্যবদ্ধ হওয়া,
একদিকে গিল্ডকে কেন্দ্র করে একটা পুনর্গঠিত জাতি ব্যবস্থা এবং স্থানীয় মানুষের সঙ্গে তাদের একটা মেলবন্ধন এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় বিভিন্ন কার্যাবলীতে তাদের সুস্পষ্ট অংশগ্রহণ, যা কিনা রাষ্ট্রের পরিবর্তনের ফলেও বা রাজশক্তির টালমাটাল হলেও পরিবর্তিত হতো না। দীর্ঘদিন ধরে অষ্টম থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত দীর্ঘ প্রায় 900 বছরের একটা ক্রমিক ইতিহাস আমরা পাই দক্ষিণ ভারতের যে বিভিন্ন বণিক সংগঠন সেগুলোর, যার অঞ্চল ভেদে নাম আলাদা, কখনো কখনো বিদেশি বণিকদের নিয়ে গড়ে উঠেছে তাই তার নাম আলাদা, তাদের কার্যাবলী আলাদা, বৈচিত্র্য হয়তো রয়েছে, কিন্তু তাদের আর্থ সামাজিক যে গুরুত্ব সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই রইল। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করবে, কোনো কিছু অসুবিধা হলে মেল করবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, দেখতে থাকবে আমাদের পাঠ হিস্ট্রি ইউটিউব চ্যানেল। খুব শীঘ্র আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ততদিন সকলে ভালো থেকো। আজকে এই পর্যন্ত।